প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর বাংলা বইয়ের মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা। এবং এই যে মূল্যায়ন নির্দেশিকা, এটা কিন্তু আমার নিজস্ব তৈরি করা কোনো সাজেশন না। এইটা একেবারে সরাসরি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে। সেখান থেকে নিয়ে আমি এখন তোমাদেরকে এটা দেখাবো। তো এখানে দেখো আমি একটু তোমাদেরকে দেখাই। আশা করতেছি তোমরা মূল্যায়ন সম্পর্কে ইতিমধ্যে সব কিছু জেনেছো যে কিভাবে কি করতে হবে। তো এখানে পরিশিষ্ট 2-এ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোন চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো সেইটাই আজকে আমি তোমাদের এই ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো দেখো এই যে পরিশিষ্ট 2, এখানে তোমাদের এই পাশে দেখো এই যে অভিজ্ঞতা 1 নবম শ্রেণীর বিষয় বাংলা। এখানে দেখো তোমাদের বাংলা বইয়ের অনুশীলনী 1.2 এর যোগাযোগের নমুনা বিশ্লেষণ। ঠিক আছে, নমুনা রয়েছে এখানে 5টা, 1 2 3 4 5। এই জিনিসটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এবং যখন তোমাদেরকে এই মূল্যায়ন নেওয়া হবে তখন শিক্ষকরা তোমাদের যে এই যে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ দিবে, কি দেখে দিবে দেখো এখানে রয়েছে যোগাযোগের চাহিদা অনুযায়ী পরিবেশ পরিস্থিতির ভিন্নতা শনাক্ত করতে পারছে। শিক্ষার্থীরা যদি এই কাজটা করতে পারে তখন তারা পাবে চতুর্ভুজ। আবার এখানে দেখো পরিচিত পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে, এইটা পারলে তখন তারা পাবে বৃত্ত। আবার যদি এইভাবে পারে যে পরিচিত ও অপরিচিত উভয় ধরনের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে, তখন তারা পাবে এই যে ত্রিভুজ। তো এইভাবে তোমাদেরকে কিন্তু এই মাত্রাটা দেওয়া হবে। তো এখন আমি তোমাদেরকে এই সাজেশনটাই দিব যে তোমরা অবশ্যই তোমাদের বাংলা বইয়ের 1 থেকে 99 পেজ পর্যন্ত ভালো করে পড়বা। ঠিক আছে, তো এখন এই যে 1 থেকে 99 পেজ পর্যন্ত এর মধ্যে থেকে তোমরা যেই বিষয়গুলোর উপরে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা সেটা আমি সাজেশন হিসেবে তোমাদেরকে এখন ইনশাল্লাহ দিব। তো আমি যদি তোমাদের বাংলা বইয়ে চলে যাই, দেখো এই যে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, এটা হলো প্রথম অধ্যায়। এই অধ্যায়ে তোমরা দেখো আমি মার্ক করে রেখেছি 1.2 যোগাযোগের নমুনা বিশ্লেষণ। এইটা খুব ভালো করে পড়বা। আর এখানে নমুনা রয়েছে 5টা, নমুনা 1, এরপরে নমুনা 2, এরপরে রয়েছে নমুনা 3 এবং নমুনা 4, এছাড়াও রয়েছে নমুনা 5। এই 5টা নমুনা তোমাদেরকে পড়তে হবে। এর মধ্যে থেকে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে। তো এরপরে দেখো যেটা রয়েছে, আমি একটু তোমাদের দেখাই। দেখো এই যে 1.3 বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ, এইটা এখানে একটু মিস্টেক করে দেখো এখানে দেওয়া হয়েছে 1.4 করা হয়েছে। ঠিক আছে, এই যে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ। তো তোমরা বুঝতে পারতেছো যে সাজেশনটা আমি কোথা থেকে দিতেছি। ঠিক আছে, এই সাজেশনটা কিন্তু আমার নিজস্ব তৈরি করা কোনো সাজেশন না। অবশ্যই তোমরা তোমাদের শিক্ষকরা যত পেজ পর্যন্ত পড়তে বলবে সেই পেজগুলো তোমরা খুব ভালো করে পড়বা। দেন তার মধ্যে থেকে আমি তোমাদেরকে যেই সাজেশনগুলো দিতেছি এইগুলা তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আশা করা যায় তোমাদেরকে এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকেই প্রশ্ন দেওয়া হবে। এরপরে দেখো এটা তোমরা পড়বা বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি। এইখানে তোমরা পড়বা এই যে দেখো 2.2.1 প্রমিত রূপ প্রমিত উচ্চারণ। এইটা তোমরা একটু ভালো করে পড়বা। আর এইটা নিয়ে এইগুলা নিয়ে কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে ভিডিও পাবলিশ করেছি। তোমরা আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে কিন্তু এইগুলা পেয়ে যাবে, অবশ্যই তোমরা চাইলে দেখতে পারো। এরপরে দেখো তোমরা পড়বা 2.2.2 ভাষারূপের পরিবর্তন। এইটা তোমাদেরকে সুন্দর করে পড়তে হবে। দেখো এখানে কিন্তু রয়েছে এই যে এখানে দেখো 2.2.1, 2.2.2, 2.2.3, 2.3.1 এবং 2.3.2। ঠিক আছে, শিক্ষকেরা কি দেখবে, কি দেখে তোমাদেরকে ত্রিভুজ
বৃত্ত নাকি চতুর্ভুজ দিবে সেটাও কিন্তু এখানে রয়েছে। যেমন দেখো, আঞ্চলিক বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর করে বলতে প্রকাশ করতে পারছে, যদি এটা পারে তখন তারা পাবে চতুর্ভুজ। আবার যদি সাধুরীতির বাক্যকে প্রমিত রূপে রূপান্তর করে প্রকাশ করতে পারে তখন তারা পাবে বৃত্ত। আবার যদি প্রমিত রীতি মেনে সাবলীলভাবে কথা বলতে ও প্রকাশ করতে পারে তখন তারা পাবে এই যে ত্রিভুজ। তো আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখানে থেকে দেখায় দেখো 2.2.2। এরপরে তোমাদেরকে পড়তে হবে 2.2.3 আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করি এইটা। এরপরে তোমাদেরকে পড়তে হবে দেখো 2.3.1 সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর, এইটা তোমাদের পড়তে হবে। এরপরে 2.3.2 সাধুরীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর। তো এইগুলা তোমরা একটু ভালো করে পড়বা। এরপরে দেখো রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি, তৃতীয় অধ্যায়। এখানে তোমাদের পড়তে হবে দেখো 3.1.2 পড়ে কি বুঝলাম, এইটা তোমরা একটু ভালো করে পড়বা। এরপরে দেখো তোমাদের রয়েছে দেখো 3.2.2 পড়ে কি বুঝলাম এইটা। এরপরে দেখো আর রয়েছে তিন পয়েন্ট দুই। এই যে দেখো এটাও পড়ে কি বুঝলাম। এই চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে পড়বা। এখানে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ে এই যে 3.1.2, এরপরে 3.2.2 এবং 3.2.2, 3.3.4, ঠিক আছে। আবার দেখো 4.2, 3.4.2, 3.4.4 এইটা। আবার রয়েছে 3.5.2, 3.5.4। এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এইটার প্রিপারেশন যখন তোমাদের মানে খুবই সুন্দর হবে তখন আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটাও খুবই ভালো মতো হবে। তো এখান থেকে তোমরা এগুলা পড়বা। এরপরে দেখো 3.3.4 তথ্যমূলক রচনার ধরন। এরপরে রয়েছে 3.4.2 পড়ে কি বুঝলাম এইটা, এবং এখানে রয়েছে 3.4.4 এটি কেন বিশ্লেষণমূলক লেখা। এরপরে তোমাদের রয়েছে এখানে দেখো 3.5.2 পড়ে কি বুঝলাম। এরপরে দেখো 3.5.4 এটি কেন কল্পনা নির্ভর লেখা, ঠিক আছে। এগুলা তোমরা একটু ভালো করে পড়বা। এরপরে আসবে ব্যাকরণ মেনে লিখতে শিখি, ঠিক আছে। এটা চতুর্থ অধ্যায় মানে 4তম অধ্যায়। এখানে প্রথমে তোমাদের পড়তে হবে 4.1.1 বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ এটা। এছাড়াও তোমাদেরকে পড়তে হবে 4.1.3 শব্দের লগ্ন খুঁজি। এরপরে তোমাদের পড়তে হবে 4.3.1 প্রতিশব্দ বসাই। এরপরে 4.3.2 গদ্যে রূপান্তর করি, ঠিক আছে। এগুলা তোমরা একটু ভালো করে পড়বা। আরও রয়েছে 3.4.3 বিপরীত শব্দ লিখি। এরপরে দেখো এখানে দেখো 4.3.4 বিপরীত শব্দ বসাই। এরপরে রয়েছে 4.1 বর্ণানুক্রমে শব্দ সাজাই। তো এরপরে ফাইনালি রয়েছে 4.4.2 অভিধানে শব্দ খুঁজি। তো আশা করতেছি তোমরা এগুলা আছে। এখনও রয়েছে একটা 4.4.3 ভুক্তি তৈরি করি, ঠিক আছে। তো এইগুলা তোমরা একটু ভালো করে পড়বা, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো হবে। এরপরে
পঞ্চম অধ্যায় সেটা হলো 5.4 তোমাদের পড়তে হবে। 5.1 এরপরে তোমাদের পড়তে হবে আচ্ছা এই দুইটাই 5.1 এবং 5.4 এই দুইটা তোমাদের পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে।